স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। চলুন শুরুতে জেনে নিই কি থাকছে আজকের সংবাদ যুগে। শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেয়ায় বাংলাদেশের উদ্বেগ, ভারতীয় হাইকমিশনারকে তলব, অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেওয়ায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার ভারতীয় হাইকমিশনারকে তলব করে বিষয়ে বাংলাদেশের বক্তব্য তুলে ধরা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অব্যাহতভাবে উস্কানিমূলক বক্তব্য দিতে দেওয়ার বিষয়ে ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগের বিষয়টি জানানো হয়। হাসিনা এসব বক্তব্যের মাধ্যমে তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন এবং আসন্ন সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়। ওদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 14 ডিসেম্বর যে প্রেস নোট প্রকাশ করেছে তাতে আনা সব অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে ভারতের অবস্থান। বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি। ভারতের প্রত্যাশা, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সহ দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাঈম আশফাক চৌধুরী এবং আছেন অপরাধ বিশেষজ্ঞ আসাদুজ্জামান আনসারী। আপনি দুজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। নাঈম আশফাক চৌধুরী, শুরুতে আপনার একটা পর্যবেক্ষণ আমরা জানতে চাই। যে ভাষায় আসলে ভারতের পক্ষ থেকে জবাবটা দেয়া হয়েছে, আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন। আপনার কাছে কতটুকু কূটনৈতিক সুলভ মনে হয়েছে এবং এই জবাবটা এভাবে না এসেও ভিন্নভাবে আসার সুযোগ ছিল কিনা, কি বলবেন? জি, অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয়নি যে বন্ধুসুলভ আচরণ অথবা বন্ধুসুলভ যে দৃষ্টিভঙ্গি আমরা ভারতের কাছ থেকে আশা করি সেরকম কোনো বিবৃতি এর সাথে যায় না। একজন পলাতক আসামিকে আপনি রেখে দিচ্ছেন এবং আপনার দেশে থেকে উনি পার্শ্ববর্তী দেশে নৈরাজ্য, অশান্তি এইসব সৃষ্টি করছেন বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে। এইটা যদি নিবৃত্ত করতে না পারেন, তার মানে হলো যে আপনি পার্শ্ববর্তী দেশকে সহায়তা প্রদান করছেন না। আমি অন্তত এইভাবেই দেখি। সো সেইখানে যে পলাতক আসামি আছে তাকে নিবৃত্ত না করে বরং যে অভিযোগটা তোলা হয়েছে সেই অভিযোগকে খণ্ডন করে বিবৃতি দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। খুব স্পষ্ট করে বললেন। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটু জানার চেষ্টা করব, ভারত যদি তাদের এই অবস্থানেই থাকে তাহলে আমাদের দিক থেকে আসলে পরের স্টেপটা কি হওয়া উচিত। আসাদুজ্জামান আনসারী, আপনার কাছে একটু জানতে চাই, মানে ভারত যে বার্তাটা দিয়েছে সেখানে একটা বাক্য এরকম ছিল যে ভারতের প্রত্যাশা, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সহ দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো, আমরা যদি আমাদের নিরাপত্তার স্বার্থে ভারত যেটা প্রত্যাশা করে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিকঠাক থাকবে, তো সেটা থাকার পর আমরা যদি ফিল করি যে আমাদের কোনো অপরাধী বর্ডার ক্রস করে ভারতে যাচ্ছে, তাহলে ভারতকে তো সে উদ্বিগ্নতা জানানোর সুযোগ তো আছে এবং সেই কাজটাই তো বাংলাদেশ করেছে। যদি ভারতের অবস্থানটা এরকমই থাকে তাহলে আপনার মনে হয় কিনা অভ্যন্তরীণ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আপনার আমার সহ আলোচককে, সেই সাথে দর্শকদেরকে। জি, চমৎকার একটা বিষয় বলছেন আপনি। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র এবং সবচেয়ে বড় সীমানা ভারতের সাথে আমাদের। সেই ভারত যদি চায় আমাদেরকে অশান্তিতে রাখবে, আমাদের দেশকে অশান্ত করে রাখবে, তাহলে সেটা অনেকাংশেই সম্ভব। এত বড় সীমানা, আমাদের যে পরিমাণ বর্ডার গার্ড আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, এটা দিয়ে পুরো কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট যদি এখানে ভারত সহযোগিতার হাত না বাড়ায়। যেভাবে ভারত উস্কানি দিয়ে যাচ্ছে পরোক্ষভাবে, যদিও তারা এটা অস্বীকার করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ভারতের থেকে একজন পলাতক আসামি তিনি সেখান থেকেই মদদ দিয়ে যাচ্ছেন, এদেশের সন্ত্রাস সহিংসতাকে উস্কে দিয়ে যাচ্ছেন, আর ভারত বলছেন যে না, এমন কিছু হচ্ছে না, তারা সেটাকে অস্বীকার করছেন। জি।
যদি ভারত এটা কন্টিনিউ করতে থাকে, আমাদের সামনে নির্বাচন আসছে, সেটা ব্যাপকভাবে প্রভাবিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের দেশের এক্ষেত্রে শান্তি শৃঙ্খলা অনেকাংশেই আমরা অবনতির দিকে দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমাদের দেশের কূটনৈতিক চ্যানেলে একটা চেষ্টা চালাতে হবে, আর সেই সাথে আমাদের দেশের আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে একটা বড় ভূমিকা নিতে হবে। যেমন আমরা 2006 সালে দেখেছিলাম, ঠিক সেরকম একটা অবস্থা এদেশের মানুষও আশা করে, শান্তিকামী মানুষও আশা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এবং সরকারের কাছ থেকে। সেরকম যদি একটা অ্যাকশনে যেতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। নাঈম আশফাক চৌধুরী, মানে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পক্ষ থেকে এই সহযোগিতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ দুই দেশের মধ্যে অতীতেও আমরা এরকম কিছু দেখেছি। অনুপ চেটিয়ার কথা বলতে পারি, আমরা পিকে হালদারের তাদের দেশে ধরা পড়েছে, তারা কিন্তু এখনো আমাদের এখানে ফেরত পাঠায়নি। কি পরিমাণ অর্থ আসলে তাদের দেশে লোপাট করেছে, এই দেশে রেখে গেছে, এই সমীকরণ মেলেনি, কাজে তাকেও ছাড়া হয়নি। এখন আমরা আরেকজন পলাতক আসামির কথা বলছি। এই যদি তাদের অবস্থান হয়, আমাদের দিক থেকে আসলে মুভমেন্টটা কি হওয়া উচিত? আমাদের কূটনৈতিক ভাষাটা তাহলে কেমন হওয়া উচিত? যে প্রথমত আমরা বা আন্তর্জাতিক পর্যায়ে সবাই যে জিনিসটা বিশ্বাস করে, যে দুটো দেশের সম্পর্ক নির্ভর করে জনগণের সাথে জনগণের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, কোনো দলের সাথে দলের নয়, অথবা কোনো সরকারের সাথে সরকারের নয়, অথবা কোনো সরকারের সাথে কোনো ব্যক্তির নয়। দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হবে, ভালো হবে, যখন আপনি জনগণের সাথে জনগণের সম্পর্কটাকে এস্টাবলিশ করতে পারেন এবং দুটো দেশের যে জনগণ যারা আছেন তাদের সরকারের উপরে, তার নিজ নিজ সরকারের উপরে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা যদি রক্ষা করতে পারে। ভারত যে কাজগুলো করছে তাতে করে এখনই বিশেষ করে জুলাই বিপ্লবের পরে যে ভারত বিরোধী যে মনোভাব সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে, ভারতের এই সব কর্মকাণ্ড সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণের মনে ভারত বিদ্বেষী যে মনোভাব তা আরও তীব্রতর হবে এবং এটা আরও বিস্তার লাভ করবে। এই বোধোদয় যদি ভারতের না হয় তাহলে তারা, আমি মনে করি, নিজেরই ক্ষতি করবে। সো আমাদের যেটা করা দরকার, কূটনৈতিকভাবে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অথবা যে প্রটোকলের যে ব্যাপার আছে সেই ব্যাপারগুলো আমরা চালিয়ে যাওয়া উচিত এবং ধীরে ধীরে যে ভাষাটা আগে ব্যবহার করতাম সেই ভাষাটা আরও আস্তে আস্তে তীব্রতর হওয়া উচিত বলে আমি মনে করি। সেই সাথে সাধারণ জনগণের কাছে বর্তমান সরকার যে পদক্ষেপগুলো কূটনৈতিকভাবে নিচ্ছেন এবং ভারত যে আমাদেরকে সহায়তা করছে না তা সাধারণ জনগণের সামনে পরিষ্কার করে বলা উচিত, যাতে করে যে ভারত বিদ্বেষী যে একটা মনোভাব বা ভাইব তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের মধ্যে তা আরো তীব্রতর হবে বলে আমি মনে করি। দেখেন, এখানে যদি জনাব নাঈম আশফাক চৌধুরী একটা ছোট্ট বিষয়টি যুক্ত করি, অনেকে আসলে এটা বলার চেষ্টা করেন যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যত দ্রুত গতিতে জোরদার করছে এটা আসলে ভারত ঠিকঠাক মতো নেয়নি, যে কারণে অটোমেটিক্যালি তাদের সঙ্গে আমাদের একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এই সমীকরণটা কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? আমি মনে করি মোটেও এটা ঠিক নয়। এইটার সাথে একটি শব্দ সম্পৃক্ত, তাকে বলে সভরেইনটি। অর্থাৎ আমি আমার সিদ্ধান্ত নিতে পারবো কি পারবো না সেটা এই সরকারের উপর, যদি আমার সার্বভৌমত্ব থাকে তাহলে আমার সিদ্ধান্ত নেব আমি কার সাথে সম্পর্ক স্থাপন করব, সেটা নির্ভর করে আমাদের উপরে। এখন ভারত যদি আমাদের উপরে এই জিনিসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে তুমি অমুক দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না কারণ সে আমার শত্রু, তাহলে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আছে বলে মনে হবে না। এজ সাচ আমাদের যেটা করতে হবে, দেশের স্বার্থকে সবার উপরে রাখতে হবে এবং রেখে যদি পাকিস্তান, টার্কি, চায়না, ইউএসএ অথবা যে কোনো দেশের সাথে যে সম্পর্ক সেটা পারস্পরিক স্বার্থ নির্ভর হওয়া উচিত বলে মনে করি। যে ভারত কি মনে করলো অথবা তার স্বার্থে কি আঘাত লাগলো তার উপরে নির্ভর করে আমার সম্পর্ক যদি আমি স্থাপন করতে চাই, তার মানে আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আছে বলে আমি মনে করি না। আমি এখানে একটু আসাদুজ্জামান আনসারী আপনাকে একটু যুক্ত করি। মানে
দুটো বিষয় কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে একসাথে এগিয়ে নেওয়াটা। প্রথমত ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে চলমান টানাপোড়েন থেকে বেরিয়ে যেই চিরাচরিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে জোরদার করা, আবার একই সঙ্গে বাংলাদেশ থেকে তাদের দেশে পালিয়ে যাওয়া যে অপরাধী তাদেরকে ফেরত পাওয়ার জন্য তাদেরকে জোর করা, মানে এই দুটো জিনিস একসাথে চালিয়ে নেওয়াটা আসলে কতটা চ্যালেঞ্জিং? এটা আসলে দুটা দেশের একটা বড় ভালো সম্পর্কের একটা ব্যাপার। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এক পেশে এতদিন ধরে ভারত যেভাবে এদেশকে পেয়ে গেছে, এদেশ থেকে নিয়ে গেছে যেভাবে, সেটা এখন যখন পাচ্ছে না, কিংবা ভবিষ্যৎ যখন তারা সেটাকে অন্ধকার দেখছে তারা সেই জায়গাটাতে, তখন তারা এটাকে নেগেটিভলি নিয়েছে এবং তারা এখন এস্টাবলিশ করার চেষ্টা করছে আগের অবস্থাটাকেই। এটা দুটো জিনিস হবে। একটা হচ্ছে আমাদের দেশের মানুষের যে ব্যাপক পরিমাণে একটা নেগেটিভ ধারণা আছে ভারত সম্পর্কে, সেটা আরো বেশি করবে। আর সেই সাথে আমরা যদি অশান্তিতে থাকি, আমাদের দেশ যদি অশান্ত থাকে, ভারতও এটার একটা ফল ভোগ করবে। এবং সেম টাইম যে আমাদেরকে অশান্ত রেখে ভারতও ভালো থাকতে পারবে না, এই আমাদের খারাপ থাকাটাই ওদেরকে প্রভাবিত করবে। আমরা অনুপ চেটিয়াকে ধরেছি, সাজা দিয়েছি, পরবর্তীতে ভারতের কাছে হস্তান্তর করেছি। এইটা যদি ভারত ভাবে যে না, এটা পজিটিভ ছিল, এটা পজিটিভ থাকা উচিত, এটা পজিটিভ করা উচিত, এবং বাংলাদেশের স্বার্থটাকেও সেভাবে দেখা উচিত, যদি সম্পর্কটা সমানে সমান হয়, তাহলে এটা ভারতের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমাদের জন্য অবশ্যই এটা চ্যালেঞ্জিং, এবং ভারত চাচ্ছে সেই চ্যালেঞ্জটাকে আমাদের দিকে ছুড়ে দিতে। এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। সারা দেশের মানুষ সবাই যদি এটা বোঝে, পজিটিভলি যদি বোঝে, আইন দেখুন শৃঙ্খলা দেখুন বাহিনী আসাদুজ্জামান যদি- আনসারী, মানে এটা আমরা বুঝতে পাচ্ছি যে দুই দেশের মধ্যে সম্পর্কটা যদি এরকম অস্থির থাকে, দুটো দেশের জন্যই সেটা ভালো হবে না। এই ফিলটা কি শুধু আমরাই করছি নাকি ভারতও করছে? যদি তারা করে থাকে তাহলে একটাও তো পজিটিভ একটা বার্তা আসা উচিত ছিল সেদিক থেকে। আসলে তারা এটাকে এভাবে ফিল করে না। তারা সবসময় মনে করে যে আমরা বৃহৎ প্রতিবেশী, আমরা যা চাবো, যেভাবে চাবো, হয়তো সেভাবেই সেটা হবে। এরকম ধারণা থেকে কিন্তু আজকের এই অবস্থাটা তৈরি হয়েছে। যদি সম্পর্কটা সমানে সমান তারা রাখতো, তারাও লাভবান হতো, আমরাও লাভবান হতাম। একটা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কখন এটা বলতে পারে যে আমরা ভারতকে কি দেইনি? এটা এটা যে কতটা কূটনীতিকভাবে আমাদের দেউলিয়াত্বের প্রমাণ, এটা আচ্ছা, আমরা একটা বিষয় আমি মানে আপনাদের দুজনের কাছেই জানতে চাই। আমি শুরুতে নাঈম আশফাক চৌধুরী আপনার কাছে একটু জানতে চাই। আমরা কিছুদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে ভারতের অজিত দোভালের একটা বৈঠকের কথা শুনেছি, এবং সেই বৈঠকের মধ্যে ইতিবাচক অনেক কিছু হয়েছে, এমন একটা আশাবাদও পেয়েছে। কিন্তু সেগুলো ছাপটা কেন আমরা দেখি না? মানে কথা বলার টোনে, লেখার বার্তায়, কূটনৈতিক ভাষায় সেগুলো কেন প্রকাশটা ঘটছে না? যেহেতু ঘটছে না, তার মানে ভালো কোনো জিনিস হয়নি, এভাবেই ধরে নিতে হবে। যদি ভালো কোনো জিনিস আলোচনা হতো এবং স্বার্থ, দুই দেশের স্বার্থ একটা উইন উইন সিচুয়েশনে যদি যেত, তাহলে তার বহিঃপ্রকাশ আমরা মাঠে দেখতে পেতাম। তার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন বিবৃতির মধ্যে দেখতে পেতাম। তার বহিঃপ্রকাশ বিভিন্ন অ্যাকশনস, ভারত কর্তৃক বিভিন্ন অ্যাকশনস যেটা সেটা দেখতে পারতাম। কিন্তু তার কোনোটাই যেহেতু দেখিনি, সুতরাং বিশ্বাস করতে হচ্ছে যে অজিত দোভালের সাথে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের যে মিটিং হয়েছে, সেই মিটিংটা আমাদের দেশের জন্যে খুব বেশি একটা ভালো বা পজিটিভ কোনো জিনিস উনি নিয়ে আসছেন বলে আমি বিশ্বাস করি না। আমি একই বিষয় আসাদুজ্জামান আনসারী আপনার কাছেও যুক্ত করতে চাই, জানতে চাই, পাশাপাশি এটাও একটু অ্যাড করে দেবেন যে ধরুন আসলে ভারত এই জিনিসটা খুব ভালো মতো জানে যে আমাদের সীমান্তের তিনটা দিক তাদের আছে এবং একটা দিক ফাঁকা। এই যে তিনটা দিকেই তারা আছে, এই অবস্থানটাকে তারা অনেক বেশি শক্তের একটা জায়গা মনে করে, যে কারণে তাদের ভাষাগত দিকটা এত শক্ত অবস্থানে থাকে। আমাদের দিক থেকে তাহলে সেই বার্তাটা কি হবে? মানে আমরাও দুর্বল, এই জিনিসটা তো আর আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি না। আমাদের দিক থেকে যে শক্তিমত্তা জায়গাটা আছে, সেটাই বা তুলে ধরার সুযোগটা কেমন, কতখানি? জি, এখানে আমাদের যে জনসাধারণ যা আছে, তাদের মাঝে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। যদি ভারত এভাবেই থাকে, যদি ভারত এভাবেই চলতে থাকে, তাহলে আমাদের জনসাধারণকে এটার মধ্যে সম্পৃক্ত করতে হবে, এবং তাদের মধ্যে যে ধারণাটা আছে, প্রয়োজনে সেই ধারণাটাকে আরো শক্তিশালী করতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এগিয়ে আসে, আমাদের পক্ষে সম্ভব, এই পরিস্থিতিটা আমাদের মধ্যে মোকাবেলা করা সম্ভব। তখন হয়তো ভারতও বুঝবে যে আসলে তাদের এরকম বিরোধিতা করা বা এভাবে আমাদের বিরুদ্ধে একটা স্টেটের আগে তারা অবস্থান নিয়েছে রীতিমতো, এবং একটা স্টেটের মধ্যে অবস্থান নেওয়ার কারণে পুরো ভারত যে এর একটা এফেক্টে পড়বে, আমরা সেটা খুব অচিরেই দেখতে পাবো, যদি আমাদের দেশের মানুষ সবাই ইউনাইটেড থাকি আমরা, আর যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেন।
এখানে এখানে অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা এস্টাবলিশ করার চেষ্টা করেন বা ব্যাখ্যা করার চেষ্টা করেন অনেকটা এইভাবে যে ভারত বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কটা একটু শক্তিশালী, কারণ আমাদের অনেক পণ্য আসলে সেখান থেকে আসে। কাজেই আমরা যদি এই সম্পর্কের টানাপোড়েনটা ঠিকঠাক মতো মেরামত করতে না পারি তাহলে ক্ষতিগ্রস্ত আমরাই হব, কারণ তারা অনেক কিছুই আমাদের দিক থেকে মানে তাদের দিক থেকে বন্ধ করে দেবে। মানে এটা কি হুমকি হিসেবে ধরে নিয়ে নেব কিনা, মানে এটা অনেকে তো বোঝানোর চেষ্টা করেন। এটাকেই ফেস করা সম্ভব, আমাদের এটাকে ফেস করা সম্ভব। যেমন বলা হয় যে সকল কয়েনগুলা এক পকেটে রাখবেন না, এরকম একটা নীতি আছে। সেই ক্ষেত্রে আমাদেরও ইম্পোর্ট করার যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব একাধিক সোর্স থেকে সংগ্রহ করার জন্য। কোনো একটা সোর্স বন্ধ করে দিলে যেন আমাদেরকে আটকায় ফেলতে না পারে, সেইটা ভুল ধারণা ছিল ইতিপূর্বে। এবং সেই জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে দেখছি বেশ কিছু জায়গাতে তারা সেকেন্ড সোর্স, থার্ড সোর্স থেকে তারা বিভিন্ন জিনিস ইম্পোর্ট করার চেষ্টা করছেন, কালেক্ট করার চেষ্টা করছেন। এরকম যদি হয় তাহলে আমাদেরকে ভারত ওভাবে ঠেকাতে পারবে বলে আমার মনে হয় না। আমি সবশেষ নাইম আশফাক চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই। মানে সব জিনিসই তো একটা ভালো সাইড থাকে, ভারতের অবস্থানও একটা ভালো সাইড হইতে পারে। সেটা হচ্ছে আমরা বুঝে গেলাম যে ঠিক এই মুহূর্তে আমাদের একটা প্ল্যান বি প্রয়োজন, অর্থাৎ আমাদের সক্ষমতাটা নিজেদের প্রয়োজন। সেই সক্ষমতা জায়গাটা শক্ত করার জন্য কি করতে হবে, মানে একটু তো আমি আসাদুজ্জামান আনসারীর কাছ থেকে পেলাম, আপনি কি বলবেন? যে আমি প্রথমে সবাই যে কথাটা বলে যে বাংলাদেশের চারিদিকে ভারত, জি আমি এটাকে অন্যভাবে দেখি। জি আমি বরং দেখি ভারতের পেটের ভেতরে বাংলাদেশ। জি সো আপনি যদি এমন একটা বস্তু রেখে দেন আপনার পেটের ভেতরে যে আপনাকে কখনোই শান্তিতে রাখতে দিবে না, জি সে তার জন্য আপনাকে আপনার স্বার্থে আমাকে ভালো রাখতে হবে। বাংলাদেশ অশান্ত হলে ভারত কখনোই শান্তিতে থাকতে পারবে না। সুতরাং এটা ভুল ধারণা যে আমার চারিদিকে ভারত বলেই আমি তার সকল কথা মেনে নিব, এইটা সম্পূর্ণভাবে আমি দ্বিমত পোষণ করি। এইটা বলতে হবে যে আমার সাথে আমি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমাকে যদি ভালো রাখতে হয়, আমাকে যদি তুমি ভালো রাখো তাহলে তুমিও ভালো থাকবে। এবং বর্তমান যে ওয়ার্ল্ড একটা ভিলেজ হয়ে গেছে যেটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ, ইউ হ্যাভ অপশন, জি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের ওপেনিং টু সি আছে। সুতরাং আমরা যে কোনো দেশ থেকেই আমদানি করতে পারবো, আমাদের যে পণ্য যেগুলো আছে সেটা নিয়ে আসতে পারবো। অন দ্য আদার হ্যান্ড ভারত যদি বাংলাদেশে তার বিভিন্ন পণ্য যদি রপ্তানি করতে না পারে, বিশেষ করে কৃষি পণ্য রপ্তানি করতে না পারে, তাহলে তার মানে হলো যে তার দেশের যে কৃষি খাত আছে সেই কৃষি খাত একদম ডেফিনেটলি খুব চমৎকার করে আপনি আসলে পরিষ্কার করেছেন বিষয়টা। এবং বাস্তবতা হচ্ছে ভারত বাংলাদেশ দুই দেশের জনগণই চাই যে দুই দেশের মধ্যে সম্পর্কটা শান্তিপূর্ণ হোক, ব্যবসা সহ সবকিছু দরজাটা খোলা থাকুক। এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এই সংকটের জায়গাগুলোকে চমৎকারভাবে উপস্থাপন করে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাইম আশফাক চৌধুরী এবং অপরাধ বিশেষজ্ঞ আসাদুজ্জামান আনসারী। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথেই।